আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সাইকোলজি এক্সপার্ট উইথ রিনচার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ তুহিনুর রহমান, লেকচারার, ডিপার্টমেন্ট অফ সাইকোলজি, ডক্টর মালিকা কলেজ, ধানমন্ডি, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে বিগত ক্লাসে আমি অপ্রক্ষেপণমূলক পরীক্ষা বা নন প্রজেক্টিভ টেস্ট নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসে সাক্ষাৎকার বা ইন্টারভিউ নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের সাথে রেটিং স্কেল, পরিস্থিতিমূলক পরীক্ষা বা সিচুয়েশনাল টেস্ট, ব্যক্তিত্ব প্রশ্নমালা বা পার্সোনালিটি ইনভেন্টরি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আসি রেটিং স্কেল। পর্যবেক্ষণ পদ্ধতিতে ব্যক্তিত্ব পরিমাপের কৌশল হচ্ছে দুইটি, একটি সাক্ষাৎকার, আরেকটি হচ্ছে রেটিং স্কেল। নিচে রেটিং স্কেল সম্পর্কে আলোচনা করা হলো। রেটিং স্কেল কি আসলে? রেটিং স্কেল হলো কোনো ব্যক্তি, গোষ্ঠী বা বস্তুর বিশেষ বৈশিষ্ট্য বা আচরণ পরিমাপ বা মূল্যায়ন করার একটি পদ্ধতি। শিক্ষার্থী বা কর্মীদের দক্ষতা, আচরণ এবং কাজের গুণগত মান মূল্যায়নের অত্যন্ত কার্যকর ও সুনির্দিষ্ট পদ্ধতি। এটি মূলত একটি তালিকা বা স্কেল, যার মাধ্যমে কোনো নির্দিষ্ট কাজের উপস্থিতি বা তার মাত্রা খুব সহজে পরিমাপ করা যায়। আমরা কি বুঝতে পারলাম? যে কোনো শিক্ষার্থী বা কর্মীদের স্কিল, বিহেভিয়ার এবং কাজের যে কোয়ালিটি, এগুলো হচ্ছে ইভ্যালুয়েশন করা হয় কিসের মাধ্যমে? এই চেকলিস্ট ও রেটিং স্কেলের মাধ্যমে। এখন আসি চেকলিস্ট পদ্ধতি। এটি হ্যাঁ বা না, ইয়েস অর নো বা টিক চিহ্ন ভিত্তিক একটি তালিকা। এর কার্যকারিতাটা কেমন? কোনো নির্দিষ্ট কাজ সম্পন্ন হয়েছে কিনা বা একটি নির্দিষ্ট আচরণ বা দক্ষতা শিক্ষার্থীর মধ্যে বিদ্যমান আছে কিনা তা যাচাই করতে এটি ব্যবহার করা হয়। এখন আসি ব্যবহার। তালিকা থেকে পছন্দসই বিকল্পে টিক দিয়ে মূল্যায়ন করা হয়। এই হচ্ছে শর্টকাট পদ্ধতি। রেটিং স্কেল পদ্ধতি, এটি কোনো কাজের গুণগত মান বা দক্ষতার মাত্রা পরিমাপ করার একটি কার্যকরী পদ্ধতি। কার্যকারিতাটা কি এই রেটিং স্কেলের একটু জেনে নিই। শিক্ষার্থী বা কর্মীর কাজটি ঠিক কতটুকু ভালোভাবে সম্পন্ন হয়েছে, যেমন খুব ভালো, সাধারণ বা খারাপ, তার সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়। সেই সংখ্যাটি যেমন ১ থেকে ৫ এর মধ্যে থাকে, ১, ২, ৩, ৪, ৫। এখন আসি ব্যবহার। সাধারণত ৫ বিন্দু বা ৫ পয়েন্ট স্কেল, যেমন অত্যন্ত দুর্বল, দুর্বল, সন্তোষজনক, ভালো, চমৎকার, এগুলো ব্যবহার করে মূল্যায়ন সম্পন্ন করা হয়। মূল্যায়নের ধাপসমূহ কি কি? নাম্বার 1, লক্ষ্য নির্ধারণ। প্রথমে আপনি কি মূল্যায়ন করতে চান, বা শিক্ষার্থী কি মূল্যায়ন করতে চায়, বা অভিক্ষক কি মূল্যায়ন করতে চায়, যেমন ব্যবহার, উপস্থাপনা বা কোনো নির্দিষ্ট কাজ, তা স্পষ্ট করতে হবে। নাম্বার 2, সুযোগ তৈরি। নির্দিষ্ট কাজের ধাপ বা আচরণের তালিকা তৈরি করতে হবে। নাম্বার 3 হচ্ছে স্কিল নির্ধারণ। কেবল উপস্থিতি যাচাই করতে চেকলিস্ট এবং গভীরতার পরিমাপের জন্য রেটিং স্কেল নির্বাচন করা হয়। তথ্য সংগ্রহ, সরাসরি পর্যবেক্ষণ বা কাজের নমুনা দেখে মূল্যায়ন সম্পন্ন করা হয়। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর দক্ষতা ও পারদর্শিতা মূল্যায়নে এই পদ্ধতিগুলো অত্যন্ত সহায়ক। তাহলে আমরা যে রেটিং স্কেল বা চেক লিস্ট, যার মাধ্যমে আমরা বিভিন্ন বিহেভিয়ার বা ব্যক্তিত্ব পরিমাপ করে থাকি,
বিশেষ করে শিক্ষাক্ষেত্রেও কিন্তু শিক্ষার্থীদের দক্ষতা ও পারদর্শিতা মূল্যায়নে এই রেটিং স্কেল পদ্ধতি খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে। চেকলিস্ট রেটিং পদ্ধতিতে ব্যক্তির বৈশিষ্ট্য সম্পর্কিত কিছু অনুকূল বা প্রতিকূল উক্তি স্থির করা হয়, যেমন বদান্যতা বা স্বার্থপরতা, গুণ সম্পর্কে দয়ালু, চিন্তাশীল, নিঃস্বার্থ, নিষ্ঠুর, এগুলো হচ্ছে বদান্যতার মধ্যে পড়ে। এবং অবিবেচক শব্দসমূহ ব্যবহার করা হয় যেগুলো স্বার্থপরতার মধ্যে পড়ে। মূল্যায়নকারী কোন একজন পরীক্ষার্থী সম্পর্কে তার মূল্যায়নের সাথে সঙ্গতিপূর্ণ কোন একটি শব্দ বেছে নিবে। প্রতিটি অনুকূল উত্তরের জন্য +1 এবং প্রতিটি প্রতিকূল উত্তরের জন্য -1 নম্বর দেওয়া হয়, এবং কোনো একটি পদের মূল্যায়ন বাদ দেওয়া হলে সেখানে 0 দেওয়া হয়ে থাকে। ব্যক্তির মোট সাফল্য নির্ণয় করা হয় এবং ব্যক্তিত্ব সম্পর্কে একটি ধারণা আমরা পেয়ে থাকি। এখন আসা যাক পরিস্থিতিমূলক অভিক্ষা। ব্যক্তিত্ব নিরূপণের উদ্দেশ্যে মনোবিজ্ঞানীরা অনেক সময় আদর্শ পরিস্থিতিমূলক অধিকার সৃষ্টি করেন। এটি প্রকৃতপক্ষে বাস্তব পরিস্থিতির একটি প্রতিভূমাত্র ব্যক্তিকে এই বিশেষ পরিস্থিতিতে ফেলে অভিজ্ঞক সেখানে তার কার্যকলাপ, প্রতিক্রিয়ার ধরন এসব পরীক্ষা করেন। কাজের মাধ্যমে মানুষের ব্যক্তিত্ব প্রকাশ পায়, এটা আমরা জানি। আসলে ব্যক্তিত্ব তো একজন ব্যক্তির সামগ্রিক বৈশিষ্ট্যের রূপ, সেটা আমরা জানি। এখন এই ব্যক্তি তার যে কাজ, সে যে বিভিন্ন কাজ করে থাকে বা কাজের মাধ্যমে তার বিহেভিয়ার প্রকাশ করে থাকে, সেই বিহেভিয়ারের মাধ্যমে কিন্তু তার ব্যক্তিত্ব ফুটে ওঠে। বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হলে ব্যক্তি কিরূপ আচরণ করে তা দেখে তার ব্যক্তিত্ব নির্ণয় করা যায়। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন করা হয়, সেটা পরিস্থিতি হতে পারে ইতিবাচক, হতে পারে নেতিবাচক। সেই পরিস্থিতি তৈরি করে বা ক্রিয়েট করে আমরা অবজারভেশন করতে পারি যে ব্যক্তির আচরণ কেমন হয়। তার আচরণ দেখে কিন্তু আমরা তার পরবর্তীতে তার ব্যক্তিত্ব নির্ধারণ করতে পারি। এসব অভিক্ষার সাহায্যে চুরি করা, বঞ্চনা করা, মিথ্যা বলা ইত্যাদি আচরণের পরিমাপ করা যায়। আচ্ছা, একজন মনোবিজ্ঞানী অথবা অভিক্ষক যিনি আসলে কি কি ধরনের ব্যক্তিত্ব উনি অবজারভেশন করতে চাচ্ছেন, এটি ডিপেন্ড করবে ওনার ইচ্ছার উপরে। উনি পরিস্থিতি তৈরি করে উনি যদি দেখতে চান যে চুরি করা বা বঞ্চনার শিকার হওয়া বা মিথ্যা বলা, এই ধরনের সিচুয়েশন তৈরি করতে গেলে তাকে একটা কৃত্রিম পরিবেশ তৈরি করে নিতে হবে। ব্যক্তিত্ব প্রশ্নমালা। ব্যক্তিত্বের বৈশিষ্ট্য পরিমাপের জন্য প্রশ্নমালা পদ্ধতি সমূহ বেশ কার্যকরী। আমরা জানি যে ব্যক্তিত্ব নির্ণয় করতে গেলে ব্যক্তিত্বের যে প্রশ্নমালা থাকে, সেই প্রশ্নমালা থেকে অভিক্ষক প্রশ্ন করেই কিন্তু একজন অভিক্ষার্থীর ব্যক্তিত্ব নির্ধারণ করতে পারে। ব্যক্তিত্বের অভিক্ষেপ বলতে প্রধানত প্রশ্ন তালিকাকেই বোঝায়। এক্ষেত্রে যার ব্যক্তিত্ব পরিমাপ করা হবে সে হ্যাঁ, না, সত্য, মিথ্যা ইত্যাদি সাহায্যে কিন্তু উত্তর দিয়ে থাকে। বর্তমানে এই ব্যক্তিত্ব প্রশ্নমালা পদ্ধতিটি খুব ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এবং এর জনপ্রিয়তা অনেক বেশি, এবং এর মাধ্যমে কিন্তু একজন ব্যক্তির ব্যক্তিত্ব নির্ধারণ করা যায় বা হয়ে থাকে। মোটামুটি আমরা জানতে পারলাম যে রেটিং স্কেল, চেকলিস্ট পদ্ধতি, ব্যক্তিত্ব প্রশ্নমালা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার ক্লাসগুলো দেখোনি আগে, প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিও। আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট আছে, সেখান থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো। ব্যক্তিত্ব চ্যাপ্টারের যে অন্যান্য ক্লাসগুলো আছে সেখান থেকে ক্লাসগুলো দেখতে পারলে তোমাদের জন্য আরো একটু সুবিধা হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীরা, সবাই তো ভালো থেকো। নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।